আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো মোহনা, নুসরাত? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। আপনারা ওই একটা মেসেজ আছে আপনাদের জন্য, ওই যে সেটা হচ্ছে আপনাদের যে নাটক ছিল না, নাটক থেকে এবার বাংলাতে প্রশ্ন আসবে, এদেরকে বলে দেওয়ার জন্য বলা হয়েছে। আপনাদের সায়েন্স বা আর্টসের যে বান্ধবীরা আছে তাদেরকেও জানাই দিন, ঠিক আছে? আচ্ছা, আর আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে আসসালামু 19 আলাইকুম। তারিখ। 19 তারিখ আপনাদের স্যার কথাটা আবার একটু বলবেন, আমি বুঝি নাই। আপনাদের এবারে যে প্রাক নির্বাচনী পরীক্ষা, সেখানে নাটক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা বলে দেওয়ার জন্য বলছে আপনাদের ম্যাডামে। আপনাদের যে সায়েন্সের এবং আর্টসের যে বান্ধবীরা আছে ওনাদেরকে জানাই দিবেন। আর আরেকটা হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ 19 তারিখ। সরকারি যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের আহ, পরীক্ষা হবে। যদি স্কুল খুলে দেয় তাহলে স্কুলে হবে, আর যদি স্কুল না খুলে দেয় তাহলে অবশ্যই আপনারা বাসায় পরীক্ষা দেবেন। তো এর হচ্ছে মোটামুটি আপনাদের প্রশ্ন অলরেডি আমরা জমা দিয়ে দিয়েছি। আহ, আজকে জমা দেওয়ার শেষ দিন আপনাদের প্রশ্ন। আপনারা বাসায় ভালো করে পড়বেন, যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? আহ আমরা আজকে নতুন একটা অধ্যায় ধরবো, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, কস্ট অফ ক্যাপিটাল, বা আমরা মূলধন ব্যয় বলি, ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে আপনাদের বইয়ের 62 নম্বর পৃষ্ঠায় চলুন। ওকে, আশা করি আপনারা আপনাদের বইয়ের 62 নম্বর পৃষ্ঠায় গিয়েছেন। এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে পাঠ শুরু করব। আজকে আমরা পড়বো হচ্ছে মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। আপনাদের এটা অনলাইন ক্লাস, সম্ভবত 102 নম্বর ক্লাস চলতেছে আজকে অনলাইনে। তো আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? দেখেন দেখি এটা চিত্রটা থেকে কি বোঝা যায় বলেন তো দেখি। এখানে কি দেওয়া আছে? ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা এখানে ইউজ পেলাম কি? কস্ট অফ ক্যাপিটাল। এখানে পেলাম কস্ট অফ ইকুইটি, তারপর হচ্ছে কস্ট অফ ডেবিট মানে ঋণ, কস্ট অফ ইকুইটি মানে শেয়ার, ইকুইটি রিস্ক প্রিমিয়াম, তারপর হচ্ছে বেটা, প্লাস হচ্ছে রিস্ক ফ্রি রেট, তারপর হচ্ছে এভারেজ ওয়েল্থ অন ডেবিট, তারপর ট্যাক্স শিল্ড। এখানে আছে কি? কস্ট অফ ইকুইটি, মানে এই তিনটা, এটা গুণ করে এটা যোগ করলে হচ্ছে কস্ট অফ ইকুইটি পাওয়া যায়। আর এই দুইটা গুণ করলে হচ্ছে কস্ট অফ ডেবিট আফটার ট্যাক্স পাওয়া যায়। আর এই দুইটা যোগ করলে পাওয়া যায় ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা মোটামুটি একটা শব্দের সাথে পরিচিত হইলাম এখান থেকে, যে সেটা হচ্ছে কি? কস্ট অফ ক্যাপিটাল। এখন আসি, আপনাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। এটা ছিল আমাদের প্রথমে একটা পরিচিতি। আহ আজকে আমরা মূলত আপনাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াবো। যেটা পড়াবো সেটা হচ্ছে আহ মূলধন ব্যয় নিয়ে পড়াবো। আমরা এই ছবিগুলোর সাথে খুবই পরিচিত। সেটা হচ্ছে কি, তিনজন বন্ধু ছিল। তিনজন বন্ধুদের নাম হচ্ছে কি আব্দুর রহিম, আব্দুল করিম, আর হচ্ছে শঙ্কর। হ্যাঁ, তো আব্দুর রহিম হচ্ছে কি তার দোকানের জন্য একটা ফ্রিজ, আমরা এটা পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম। হ্যাঁ, এই গল্পটা পড়েছিলাম, তবে চিত্র দেখিনি। আপনারা এটা দেখে রাখেন। তো আব্দুর রহিম হচ্ছে একটা ফ্রিজ কিনবেন, যেহেতু গরম পড়েছে, সে আইসক্রিম এবং ঠান্ডা পানি বিক্রি করবেন। আব্দুল করিম হচ্ছে কি আধুনিক সেলাই মেশিন ক্রয় করবেন। আর শঙ্কর হচ্ছে কি করবেন? হুইল চেয়ার এবং হচ্ছে আধুনিক সেলুনের যে মানে এটাকে বলা হয় ট্রিমার বলা হয়, আপনারা বারবার মেশিনে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ট্রিমার হচ্ছে কি করবে? সে নতুন করে কিনবে। তো এটা অবশ্যই কি আছে? একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, এটা আমরা জেনেছি। তো আপনাদের বইতে যেটা উল্লেখ করা আছে, একটু বই থেকে পড়ি, যেটা মূলধন বাজেটিং বা মূলধন ব্যয় হলো মূলধন ব্যয়ের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলকে বোঝায়। যে মানে সংগৃহীত তহবিলের ব্যয়কে বোঝায়। আমরা মূলত মূলধন ব্যয় বলতে বোঝাবো যে বিভিন্ন উৎস থেকে আমরা যে ঋণ নিয়েছি বা তহবিল সংগ্রহ করেছি, এই সংগ্রহিত বিভিন্ন তহবিলকে কি করতে হবে? আমাদেরকে নির্দিষ্ট সময় শেষে সুদ বা মুনাফা দিতে হবে। এই সুদ বা মুনাফা বা বিনিয়োগকারীদের প্রত্যাশিত যে মুনাফা আছে, এই মুনাফাটা হচ্ছে ওই ঋণকৃত প্রতিষ্ঠানে কি হচ্ছে? মূলধন ব্যয়। তো এই যে তিনজন বন্ধু, ওনারা বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আধুনিকায়ন করবেন। এটা অবশ্যই কি আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এই বিনিয়োগ সিদ্ধান্তের সাথে অবশ্যই কি আছে? অর্থের একটা যোগানের ব্যবস্থা আছে। এই অর্থের যোগান বিভিন্ন উৎস থেকে নিয়ে থাকে। এই উৎসগুলোতে তাদেরকে বিভিন্ন প্রকারের সুদ দিতে হবে।
কোথাও মানে কিছু প্রত্যাশার চেয়ে বেশি কি দিবে, অর্থ প্রদান করবে। তো অবশ্যই এখানে কি দেওয়া আছে, আমরা বলতে পারি যে উপরে কর্মকাণ্ডগুলোকে আমরা কি বলবো, বলেন দেখি, বিনিয়োগ সিদ্ধান্ত বলবো। উপরে কর্মকাণ্ডগুলো কি বলবো, যে ফ্রিজ কেনা, তারপর হচ্ছে সেলাই মেশিন কেনা বা আধুনিক সেলুনের আধুনিকায়ন, এটাকে আমরা অবশ্যই কি বলবো, বিনিয়োগ সিদ্ধান্ত বলবো। এই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা যখন সিদ্ধান্ত নেবো আমরা একটা ফ্রিজ কিনবো, এই ফ্রিজ কেনার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্থায়ন করতে হবে, যে আমরা টাকাটা কোত্থেকে বা কিভাবে নেওয়া যাবে সে সম্পর্কে একটা ধারণা নেব, যে আমাদের টাকাটা কোত্থেকে আমরা নেব, প্রদান করব, গ্রহণ করব। তাহলে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তে নেওয়ার পর কি করতে হয়, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পর যেটা করতে হয় সেটা হচ্ছে অর্থের উৎস সমূহ খুঁজতে হয়, যে কোথা থেকে আমাদের অর্থায়ন করতে হবে। অর্থায়নের বিভিন্ন উৎসগুলো আগে আমরা জানি নেই, যে কোন কোন উৎস থেকে অর্থায়ন করা যায়। অর্থায়নের উৎসগুলো সাধারণত কয়টা দেওয়া আছে, আপনাদের এখানে দেখেন যে দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে আপনার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্থায়নের উৎস সমূহ সাধারণত দুইটি দেওয়া আছে। একটা হচ্ছে আপনি বাহিরের কাছ থেকে ঋণ নেবেন, অথবা আপনার নিজস্ব মূলধন সরবরাহ করবেন, সেটা শেয়ার হোক, তারপর হচ্ছে বা আপনার নিজস্ব বিভিন্ন যে ফান্ড আছে, যেমন সংরক্ষিত তহবিল, সেগুলো হতে পারে। তাহলে অর্থায়নের উৎস সমূহ আমরা এখানে দেখলাম যে দুইটা। এখন আসি আমরা একটু আর কি কি পদ্ধতি আছে সেটা সম্পর্কে একটু দেখে নিই। সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে ব্যাংক ঋণ, এটা হচ্ছে ডেবিট। আর ইকুইটি হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি নিজস্ব বন্ধু থেকে ধার নিতে পারেন, অথবা নিজের সংরক্ষিত অর্থ থেকে আপনি মানে মূলধন সরবরাহ করতে পারেন। তারপর আসেন, তাহলে এইটা এতটুকু বোঝা গেছে কি, অর্থায়নের উৎসগুলো তো তিনটা, একটা হচ্ছে কি মানে প্রধানত দুইটা, একটা হচ্ছে ঋণ করা আর একটা হচ্ছে ইকুইটি বা শেয়ার। এই ইকুইটিকে আমরা দুই ভাগে হইতে পারে, একটা হচ্ছে নিজস্ব মূলধন আর একটা হচ্ছে বন্ধুর কাছে ধার। বন্ধুর কাছে ধার নিলে তো আর আপনাকে সুদ দিতে হবে, এই জন্য এটাকে আমরা ইকুইটির মধ্যে ধরছি। আর এছাড়া আরো কিছু উৎস আছে, সেটা হচ্ছে কি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার গুলোকে আমরা ইকুইটির মধ্যে অন্তর্ভুক্ত করব। এতটুকু বুঝতে কারো সমস্যা থাকলে একটু প্রশ্ন করেন। কোনো প্রশ্ন আছে? নাই? না স্যার। আচ্ছা, যেহেতু নাই তাহলে আমরা তার পরবর্তীতে যাই। এখানে আমরা একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে কি, অর্থায়নের উৎসের সুদ বা লভ্যাংশ দিতে হয় কি? আপনারা যদি কারো কাছ থেকে ঋণ নেন, তাহলে কি তাকে আপনারা টাকা দিতে হবে বা সুদ দিতে হবে? আপনি যদি ব্যাংক থেকে টাকা নেন তাহলে কি আপনাকে সুদ দিতে হবে? ব্যাংক কি আপনাকে সুদ ছাড়া টাকা ধার দেবে? অবশ্যই না দেবে। স্যার। হ্যাঁ, দেবে না। তাহলে এটাকে আমরা কি বলবো, অর্থায়নের বিভিন্ন উৎসে কি থাকে, সুদ বা লভ্যাংশ দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবার আমরা একটু বই থেকে পড়ি। তাহলে আজকে আমরা মূলধন ব্যয় নিয়ে আলোচনা করছি, এটা বারবার বলতে হচ্ছে। আজকে যে পার্টটা আছে এই পার্ট থেকে আপনারা মূলত যা শিখবেন সেটা হচ্ছে সংজ্ঞা সহ মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবেন, মূলধন ব্যয় নির্ণয়ের যে তাৎপর্য বিশ্লেষণ করতে পারবেন। এছাড়া যেটা পারবেন হচ্ছে ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার মূলধনের গাণিতিক প্রয়োগ করতে সক্ষম হবেন। আমরা আজকে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের এই মূলধন ব্যয় নিয়ে আমরা মোট তিনটা ক্লাস করবো, আজকে হচ্ছে প্রথম ক্লাস। তারপর সে মূলধন ব্যয় কি, আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। সংক্ষিপ্ত ভাবে যদি আমরা বলি, তাহলে আপনাদের বইয়ের যে প্রথম লাইনে লেখা আছে, কি লেখা আছে, মূলধন ব্যয় বলতে বোঝায় বিভিন্ন উৎস থেকে সংরক্ষিত তহবিলের ব্যয়কে বোঝায়। আর আমরা যদি বলি তাহলে বলতে পারি যে বিভিন্ন উৎস থেকে সংরক্ষিত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে। যেমন আপনি যদি ঋণ নেন, হ্যাঁ, তাহলে ঋণের সুদ দিতে হবে। আর যদি কি হচ্ছে, আপনি ঋণের সুদ দিতে হবে। তারপর শেয়ার যদি কিনেন তাহলে শেয়ারের লভ্যাংশ দিতে হবে। যদি আপনি আপনার কাছে মনে করেন 100 টাকা আছে, আপনি এক জায়গায় বিনিয়োগ না করে অন্য জায়গায় বিনিয়োগ করলেন, তাহলে যেটা ত্যাগ করলেন সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে এই যে ত্যাগ করলেন, এই ত্যাগ করার মধ্যেও কিন্তু একটা ব্যয় থাকে, যদি এখানে টাকা পয়সা থাকে না, কিন্তু একটা সুযোগ ব্যয় থাকে। তাহলে সুযোগ ব্যয় আমরা উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে ঋণের জন্য সুদ, শেয়ারের জন্য লভ্যাংশ, আর অন্য একটা প্রকল্পে বিনিয়োগ করলে আরেকটা প্রকল্প ছেড়ে দিতে হয়, এই ছেড়ে দেওয়াটা হচ্ছে সুযোগ ব্যয়। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? নাই? আচ্ছা, এখন না আমরা স্যার। মূলধন ব্যয়ের বিশদ যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা জানি। বিভিন্ন উৎস থেকে সংরক্ষিত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন হারে যে আয় করার প্রয়োজন হয়, সে আয়কে মূলধন খরচ বা কস্ট অফ ফান্ড বা মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল, এটা বলা হয়। তাহলে আমরা হচ্ছি, অর্থাৎ আপনি মনে করেন যে কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন,
সেই ব্যাংকের ঋণের সুদের হার হচ্ছে ধরুন যে মনে করলাম যে বাৎসরিক 10%। তাহলে আপনাকে আপনার প্রতিষ্ঠানে কি করতে হবে? বাৎসরিক 10% আপনাকে কি করতে হবে? অবশ্যই মুনাফা অর্জন করতে হবে, নাহলে আপনার বিনিয়োগকৃত ফান্ড থেকে টাকা কাটা যাবে। তাহলে আমরা বলতে পারি যে এরকম আমরা যদি একাধিক উৎস থেকে তহবিল সংগ্রহ করি, সেই উৎসের মালিকদের কি থাকে? একটা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশিত আয় মানে তাদের জন্য আয়, কিন্তু আমার জন্য এটা ব্যয়। তো তাদের এই আয়টা মেটানোর জন্য আমার প্রতিষ্ঠান তাদের কাছ থেকে ঋণ করা অর্থের উপরে যে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের সর্বনিম্ন হারে যে আয় আমার প্রতিষ্ঠানে করতে হবে, সেই আয়টাকে আমরা বলবো কস্ট অফ ফান্ড বা কস্ট অফ ক্যাপিটাল, বা আমরা মূলধন ব্যয়, যে নামে আপনি বলেন মূলধন ব্যয় বলুন। আপনাদেরকে অবশ্যই সংজ্ঞা মুখস্থ করতে হবে। আপনাদের বইতে আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে, যেমন আপনাদের ভূমিকাতে দেওয়া আছে তহবিল সরবরাহকারীদের জন্য যেটি প্রত্যাশিত আয়, সেটি তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠানের জন্য মূলধন খরচ হিসেবে পরিগণিত হবে। এছাড়া আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে, আপনারা বই থেকে পড়বেন। যেমন আরেকটি সংজ্ঞা দেওয়া আছে দ্বিতীয় প্যারা, সেটা হচ্ছে এরকম: সবগুলো উৎসের মূলধন খরচের গড় হার উক্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য মূলধন ব্যয় হিসেবে বিবেচিত হবে। এছাড়া আরো অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, একবার শেষে দ্বিতীয় প্যারা শেষের দিকে দেওয়া আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহিত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠান তার বিনিয়োগের সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন, সেই হারকে তহবিল খরচ বা কস্ট অফ ফান্ড বলা হয়, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? মোট কথা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে অর্থায়নের সম্পর্ক আছে। এই অর্থায়ন করার জন্য আমাদেরকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। সেই উৎসটা হতে পারে নিজের, অথবা হতে পারে ঋণ করা। তো ঋণ করার মধ্যে আছে কি? ব্যাংক ঋণ আছে, মহাজনের কাছ থেকে ঋণ আছে, বা অন্যান্য বিভিন্ন এনজিও আছে। আর ব্যক্তিগত উৎস থেকে হচ্ছে আমার যে সংরক্ষিত তহবিল আছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে কি আমার যে আমার নিজস্ব মানে অর্থ আছে, জমানো অর্থ আছে। এছাড়া আমি বন্ধুদের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে অর্থ নিতে পারি, এটা হচ্ছে আমার নিজস্ব মূলধন। এছাড়াও আমি যদি নিজস্ব মূলধনে অর্থায়ন করতে চাই, সেটা আছে কি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। এছাড়া আমি যদি ঋণ করি, সেটা হচ্ছে কি? বন্ড আছে, ডিবেঞ্চার আছে। এছাড়া আরো অন্যান্য আর্থিক বাজার থেকে আমি অর্থ সংগ্রহ করতে পারি। এই সংরক্ষিত বিভিন্ন উৎস থেকে কি করতে, তাদের একটা প্রত্যাশা থাকে যে আমাকে কেন তারা টাকাটা দেবে। এই টাকার যে প্রত্যাশা, এটা হচ্ছে আমার জন্য মূলধন ব্যয়। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? 10 জন মানুষ আছি আমরা, অথচ আচ্ছা, যদি কারো বাসাতে কোনো সমস্যা থাকে, সাউন্ড থাকে, তাহলে সে শুধু মিউট করে রাখে, আর বাকিরা আনমিউট করে একটু প্রশ্ন করেন এবং উত্তর দেন। তারপর সে কি মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য, আমরা কেন মূলধন ব্যয় নির্ণয় করি? তো প্রথমত যেটার কারণে আমরা মূলধন ব্যয় করব, যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানে ব্যয় করার জন্য বা বিনিয়োগ করার জন্য আমরা কি করছি? ঋণ নিচ্ছি, অথবা আমার নিজস্ব মূলধন বিনিয়োগ করতেছি। এই বিনিয়োগটা অবশ্যই কি হচ্ছে? ইকুইটি এবং ডেবিট দুইটা কি হচ্ছে? ইকুইল হচ্ছে, মানে সমান সমান হচ্ছে। আমরা এটাকে হিসাব বিধি যেটা করেছিলাম, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস বি। সেখানে ছিল যে মোট সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। কিন্তু আমাদের ফিনান্সে এসে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে কি হয়েছে? যেটা হয়েছে সেটা হচ্ছে কি? ইকুয়াল টু মানে ইকুইটি ইকুয়াল টু ডেবিট, মানে মালিকের মূলধন যা থাকবে, ঋণ মূলধনও তাই থাকবে, এটা বোঝাইছে। এখন আসে মূলধন বিনিয়োগ মানে তাৎপর্যপূর্ণ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কি? বিনিয়োগ সিদ্ধান্ত। মানে এটা হচ্ছে আমাদেরকে প্রথমত যেটা জানতে হবে, আমরা একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করব। এই বিনিয়োগ করার জন্য আমাকে অবশ্যই ওই প্রতিষ্ঠানের মূলধনের যে ব্যয় আছে, সেই মূলধনের ব্যয়টা আমাকে জানতে হবে। এই জন্য আমাকে মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। আরেকটা হচ্ছে কাঠামো সংক্রান্ত। আমাকে অবশ্যই বিভিন্ন অনুপাতে বা বিভিন্ন মিশ্রণে অর্থ সংগ্রহ করতে হবে। হয়তো সেটা হতে পারে আমার নিজস্ব, অথবা হইতে পারে ধার করা। তো এই মিশ্রণ বা মূলধন কাঠামো যেটা আছে, আমি কত অংশ আমি নিজে বিনিয়োগ করব, কত অংশ আমি ধার নেব, এই কাঠামো জানার জন্য আমাকে অবশ্যই মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল করতে হবে। আপনাদের বইতে দেওয়া আছে, যেমন প্রথমত হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। যেমন সোনালী ব্যাংক থেকে 18% হার হিসাবে 50 লক্ষ টাকা দিয়ে একটা কারখানা দিতে চেষ্টা করতেছে। কারখানাতে চালু করার পরে দেখা গেল যে 10% তাদের আয় হচ্ছে, কিন্তু সোনালী ব্যাংকের ব্যয় হচ্ছে কত? আমাদের সুদ দিতে হচ্ছে 18%। এখন আমরা কি হচ্ছে? এই অবস্থায় আমাদের কারবারটা ব্যর্থ হয়ে যায়। তাহলে এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই মূলধন ব্যয় করতে হবে। মূলধন ব্যয় করে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত ঠিক আছে কিনা এটা জানতে হবে। আরেকটা কারণ হচ্ছে মূলধন কাঠামো। যেমন একটা প্রতিষ্ঠান চাইলে
50% তাদের নিজস্ব মূলধন হতে পারে, 50% ঋণ করা হইতে পারে, অথবা আপনি চাইলে নিজস্ব মূলধন 60%, ঋণ করা মূলধন 40% নিতে পারেন। অর্থাৎ বিভিন্ন মিশ্রণ বা অনুপাতে আপনি মূলধনের বিভিন্ন খাত সম্পর্কে জানতে পারেন বা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারেন। তো এর মধ্যে গড় করে দেখবেন যে কোন পদ্ধতিতে বা কোথা থেকে বা কোন সংমিশ্রণে আপনি ঋণ নিলে আপনার প্রতিষ্ঠানের মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। আমরা এইটা নিয়ে অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে দুটি কারণে বা মূলধনের তাৎপর্য হচ্ছে কি, মূলধন ব্যয়ের তাৎপর্য তো দুইটা, একটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত আর এটা হচ্ছে মূলধনের কাঠামো সংক্রান্ত। এই দুইটা কারণে আমরা কি করছে মূলধন ব্যয় করবো। আর একটা হচ্ছে কাম্য ঋণ নীতি, যে আমার প্রতিষ্ঠানের কাম্য ঋণ নীতি করবো, মানে কোন অনুপাতে আমাদের ঋণটা সংগ্রহ করলে বা ঋণটা নিলে আমার প্রতিষ্ঠানের ব্যয় সর্বনিম্ন হবে এবং আমাদের মুনাফা সর্বোচ্চ হবে। ঠিক আছে? এই কাম্য ঋণ নীতি জানার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। এবার আসেন কাম্য ঋণ নীতি সম্পর্কে আমরা জানবো। তাহলে এটা তো বলা হয়েছে মূলধন ব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলধন ব্যয়ের তাৎপর্য, একটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত, সিদ্ধান্ত সংক্রান্ত, আর একটা হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত। এখন আমরা যেটা জানবো কাম্য ঋণ নীতি কি। প্রতিষ্ঠানে আপনাদের যে প্রাতিষ্ঠানিক যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে বারবার এই প্রশ্নটা এসেছে খ নাম্বার। আপনারা যদি লক্ষ্য করেন বিভিন্ন বোর্ডের প্রশ্ন বা আপনাদের স্কুলের প্রশ্ন, তাহলে আপনারা এটা দেখতে পাবেন যে কাম্য ঋণ নীতি সম্পর্কে জানতে চাইছে বারবার। তো কাম্য ঋণ নীতি হচ্ছে কি, মনে করেন আমরা একটা এখানে একটা চার্ট দেখালাম, সেই চার্টে দেখালাম কি ঋণ, এই যে হলুদ অংশটা হচ্ছে ঋণ করা মূলধন, আর লাল অংশটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আর এই সবুজ অংশটা হচ্ছে সাধারণ শেয়ার। তো এই একটা প্রতিষ্ঠান চাইলে বিভিন্ন ভাবে উৎস থেকে ঋণ নিতে পারে। সাধারণ শেয়ারটাকে নিজস্ব মূলধন বলা হয়। অগ্রাধিকার শেয়ারের কিছু বৈশিষ্ট্য আছে, ঋণের মতো কিছু বৈশিষ্ট্য আছে, সাধারণ শেয়ারের মতো কিছু বৈশিষ্ট্য আছে। এই অগ্রাধিকার শেয়ার মালিকরা কিন্তু প্রতিষ্ঠানের অ্যাকচুয়ালি মালিক না, শুধুমাত্র সাধারণ শেয়ারের মালিকটাই প্রতিষ্ঠানের মালিক। তাহলে আমরা এই প্রতিষ্ঠানে কি দেখতে পাচ্ছি যে 50% হচ্ছে কি তারা হচ্ছে নিজস্ব মূল্য, মানে সাধারণ শেয়ার করে অর্থ সংস্থান করে থাকে। তারপর হচ্ছে তাদের 30% হচ্ছে কি ঋণ করা মূলধন এবং 20% হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এই যে একটা কাঠামো বা মিশ্রণ আপনি দেখতে পাচ্ছেন, এই মিশ্রণ বা কাঠামোটাকে আমরা বলবো হচ্ছে কাম্য ঋণ নীতি। অর্থাৎ কোন মিশ্রণে বা কোন পদ্ধতিতে আপনি প্রতিষ্ঠানের জন্য ঋণ গ্রহণ করলে বা অর্থ সংস্থান করলে আপনার প্রতিষ্ঠানের ব্যয় সর্বনিম্ন হবে। তো আমরা বলতে পারি প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝাবে এই কাম্য ঋণ নীতি। এবার আমরা দেখি একটা প্রতিষ্ঠান, মনে করেন এটা একটা কোম্পানি, এই কোম্পানি কি করতে চাচ্ছে, তাদের ব্যাংক সুদ হচ্ছে কত 18% এবং ব্যবসার আয় হচ্ছে কত 10%। যেমন আপনাদের বইতে যেটা দেওয়া আছে, সোনালী ব্যাংক থেকে ঋণ নিলে যে আপনাদের 63 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, একটা প্রতিষ্ঠানে যদি কি হয় ঋণ নেয়, হ্যাঁ সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে হচ্ছে কি তাকে 18% সুদ দিতে হচ্ছে, কিন্তু তার ব্যবসায়ের আয় হচ্ছে কত 10%। তাহলে এই অবস্থায় কি হচ্ছে, কারবারটি ব্যর্থ হয়ে যাবে। যদি এরকম হয় ব্যাংকের সুদ হচ্ছে যে এখানে ব্যাংকের সুদ হচ্ছে কি আপনার ধরেন 18% আর ব্যবসার আয় হচ্ছে 25%, তাহলে কি হচ্ছে অবশ্যই আমরা এই 18% ব্যয় নির্বাহ করে আমাদের প্রতিষ্ঠান আয় হবে। তাহলে আমাদেরকে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে প্রথমে যদি আমাদের আয় কতটুকু এবং ব্যয় কতটুকু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি আমাদের আয়টা বেশি কম হয় তাহলে কি হচ্ছে ওই প্রকল্পটা বা ওই উৎস থেকে অর্থ সংগ্রহটা বাদ দিতে হবে। এবং যদি কি হচ্ছে আমাদের সুদ বা অর্থ সংস্থানের উৎসের ব্যয় যদি কম হয়, আমাদের প্রকৃত আয় যদি বেশি হয়, তাহলে আমরা এই প্রকল্পটা গ্রহণ করব। ঠিক আছে? এইটা হচ্ছে কাম্য ঋণ নীতি। আপনাকে দেখতে হবে থেকে বা কোন সংমিশ্রণে অর্থ সংস্থান করলে আপনার প্রতিষ্ঠানের মূলধনের ব্যয় সর্বনিম্ন হবে এবং মুনাফা সর্বোচ্চ হবে। এতটুকু বুঝতে পারার সমস্যা থাকলে বলেন দেখি, কোন সমস্যা আছে? তাহলে আমরা মোট না স্যার। আচ্ছা, মোট মূলধন না জিনিসটা যদি জানতে চাই, তাহলে আমরা মোট মূলধন সম্পর্কে যেটা বলবো, মোট মূলধন সমান সমান হচ্ছে মালিকের ইকুইটি যোগ ঋণ, এই দুটাকে যোগ করলে হচ্ছে মোট মূলধন হবে। অর্থাৎ মালিক দেবে অথবা ঋণ করা টাকা হবে। এখন আমরা দুটা প্রতিষ্ঠানের চিত্র দেখি পাশাপাশি, দুটো চিত্র দেখতেছি। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মালিক হচ্ছে 50% দিচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে আমরা হচ্ছে 35% এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা নিচ্ছি 15%। আর একটা প্রতিষ্ঠান দেখি, এই প্রতিষ্ঠানে হচ্ছে মালিক দিচ্ছে হচ্ছে 50%, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে 30%, অন্যান্য প্রতিষ্ঠান নিচ্ছে 15% এবং বন্ধু বান্ধবের কাছ থেকে 5%। দেখেন এই দুইটা কোম্পানি কিন্তু মূলধনের কাঠামো ভিন্ন ভিন্ন, তাই না? এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এদের সুদের হার কিরকম। এই সুদের হার নির্ধারণ করে আপনাকে দেখতে হবে কোন সংমিশ্রণ, আপনি কি
35% ঋণ নেবেন নাকি 30% ঋণ নেবেন? দেখেন 100%, এই যে এই ক্ষেত্রে কিন্তু আপনার মূলধন জোগাড় হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ঠিক সেম একই পরিমাণ মূলধন 100% হচ্ছে, কিন্তু দেখেন দুইটা চিত্র কিন্তু দুই রকম। এক জায়গায় মূলধনের ঋণ মানে ব্যাংক থেকে ঋণ 35%, আর একটা জায়গায় হচ্ছে 30%। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন অবস্থা মানে কোন খাত থেকে ঋণ নিলে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যয় কম হবে। এটা হচ্ছে কাম্য ঋণ নীতি। আশা করি কাম্য ঋণ নীতি নিয়ে আপনাদের কোনো সমস্যা পরীক্ষায় উত্তর দিতে সমস্যা হবে না। কাম্য ঋণ নীতি সবাই বুঝতে পেরেছেন? আশা করি স্যার। জি স্যার। ভালোভাবে বলেন স্যার, বলেন, শুনে নিন, আবার প্রশ্ন করেন স্যার, আমি বুঝতে পারিনি আপনার প্রশ্ন। স্যার নেট অনেক সমস্যা। আচ্ছা ঠিক স্যার আছে। হয়তো নেট প্রবলেম। আচ্ছা 28 তারিখ হচ্ছে নেটের কাজ করবে, এই জন্য একটু স্লো হচ্ছে বিভিন্ন জায়গায়। আচ্ছা এবার একটা মূলধন ব্যয় নির্ণয় করবো, আপনারা একটু কষ্ট করে আপনাদের স্যার আপনার কথা বাইজা বাইজা আসছে। তাই এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখি, আপনারা একটু কষ্ট করে আপনাদের বইয়ের 64 জি নম্বর স্যার পৃষ্ঠায় ঠিক চলে যান। আছে। মূলধন ব্যয় নির্ণয় চলে যাই আমরা 6.03। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কস্ট অফ ক্যাপিটালের একটা ইকুয়েশন দেওয়া আছে। এটা যখন আপনারা উপরের লেভেলে যাবেন তখন এইভাবে ইকুয়েশনটা করবেন। হ্যাঁ, আপনারা ইন্টারে গেলে এভাবে করতে পারেন। এটাকে বলা হয় ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে মোট সূত্র দেওয়া আছে, কি আছে? ওয়েট অফ ডেবিট মানে ঋণকৃত অর্থ এবং ঋণের ব্যয় যোগ ওয়েট অফ প্রিফারেন্স শেয়ার ইনটু কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, তারপর হচ্ছে প্লাস হচ্ছে ওয়েট অফ ইকুইটি মানে এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এটা হচ্ছে সাধারণ শেয়ার। ইকুইটি মানে সাধারণ শেয়ার, এবং ইনটু হচ্ছে কস্ট অফ ইকুইটি। অর্থাৎ মূল কথা হচ্ছে ঋণ মূলধন গুণন ঋণ মূলধনের ব্যয়, তারপর হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার মূলধন গুণন অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, তারপর হচ্ছে কি সাধারণ শেয়ার গুণন হচ্ছে সাধারণ শেয়ার ব্যয়। এইটা গুণ করে গড় করলে হচ্ছে কি আপনার কস্ট অফ ক্যাপিটাল বের হয়ে যাবে। অর্থাৎ কস্ট অফ প্রফিট ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে এটা, ইংলিশে দেওয়া আছে, আমরা একটু বাংলাতে পড়ি যেটা আমরা বাংলা মিডিয়ামে পড়ি। তো সাধারণ অর্থে হচ্ছে কি সরবরাহকারীরা তাদের বিনিয়োগকে যত খুশি মানে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে তাদের প্রত্যাশিত আয়টা তত বেশি হবে। অর্থাৎ বিনিয়োগকারীরা যদি কি হচ্ছে দেখে যে ঝুঁকি বেশি, তাহলে তাদের প্রত্যাশা বেড়ে যাবে, আর ঝুঁকি কম হলে প্রত্যাশা কমে যাবে। এবার আমরা এই ফর্মুলাটা নিয়ে বাংলাতে অঙ্ক করা করবো। আমাদের এই ফর্মুলাটা বাংলাতে দেওয়া আছে আপনাদের বইতে। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে একজন ঋণ নিয়েছে এবং সুদ দিচ্ছে, হ্যাঁ ইন্টারেস্ট দিচ্ছে। কোম্পানি বা প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ বাবদ যে মূলধন সংগ্রহ করে তাকে ঋণ মূলধন বলা হয়। এই ঋণ মূলধন নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। আপনি যখন সুদের বিনিময়ে কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন সেটা আপনার জন্য ঋণ মূলধন। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? নো স্যার। এবার আমরা ঋণ মূলধন ব্যয় সম্পর্কে জানবো। যেমন আপনি কি করছেন, অধিক টাকা ঋণ নিয়েছেন এবং অল্প টাকা সুদ দিয়েছেন। এই যে সুদের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন এটাকে আমরা ঋণ মূলধন বলবো, আর এই সুদটা হচ্ছে ঋণ মূলধন ব্যয়। তাহলে আমরা একটু বই ভাষা করি। কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ বাবদ যে মূলধন সংগ্রহ করে সুদ প্রদান করে তাকে ঋণ মূলধন বলা হয়। আর এই ঋণ মূলধনের কারণে আপনাকে যে সুদ প্রদান করতে হয় এটাকে ঋণ মূলধন ব্যয় বলা হয়। এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই? ঋণ মূলধন ব্যয় যদি ক নম্বরে আসে জ্ঞান মূল্যতে অবশ্যই আপনারা দিতে পারবেন বলে আমি আশা করছি। এবার আসি আমরা এই সূত্র প্রয়োগ করবো। ধরে এই সূত্র আছে আপনাদের বইয়ে 65 নম্বর পৃষ্ঠায়, কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় ইকুয়াল টু হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। ঠিক আছে, আপনারা চাইলে বাংলায় এক লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা কমফোর্ট ফিল করবেন সেটা লিখবেন, অবশ্যই ধারাবাহিক রাখবেন। আচ্ছা এখন আমরা এটাকে সূত্রটা একটা মানে সমস্যা দিয়ে সমাধান করব। যেমন একটা কোম্পানি কি আছে, কোন কোম্পানি মনে করি কোন কোম্পানির ঋণকৃত মূলধনের সুদ হচ্ছে 10% এবং কর হার 40%, 40%। তাহলে কোম্পানির ঋণ মূলধনটা আপনারা একটু চেষ্টা করে দেখি এই সূত্রটা প্রয়োগ করে ক্যালকুলেটরে কত আসে। দেখেন দেখি কত আসে আপনাদের ঋণ। তাহলে কর এই যে এখানে দেওয়া আছে ঋণ মূলধনের সুদ, তাহলে এটা হচ্ছে কর পূর্ব মূলধন ব্যয়, আর এই কর হার হচ্ছে 40%। কত আসে দেখেন দেখি আপনাদের ক্যালকুলেট করেন। 1 মিনিট সময়, আপনারা তাড়াতাড়ি করেন।
আমাকে একটু বলবেন। কেউ করতে পেরেছেন? এনিওয়ান? অহনা করছো? অহনা, আখি, জয়া, মেধা, মুন, সোনিয়া, অঙ্কটা শেষ করেছো? না স্যার, হয়নি স্যার। এ জয়া না, তুমি ক্লাস 9-এ জয়া? জি স্যার, আমি ক্লাস 9-এই তো। আজকে তো ক্লাস 10-এর ক্লাস চলছে। আচ্ছা, সমস্যা নেই, স্যার সমস্যা কি নেই। বলেন? হ্যাঁ, সমস্যা নেই। আপনাদের হচ্ছে শিডিউল হচ্ছে শনি সোম বুধ, আর ক্লাস 10 হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, অনলাইনে সমস্যা, থাকো থাকো জয়া, থাকো, সমস্যা নেই। আচ্ছা স্যার। যেহেতু ক্লাস অলরেডি করে ফেলছো, থাকো। স্যার আরেকজন তো আছে স্যার, সুমাইয়া স্যার। ও আচ্ছা, থাকুক, সমস্যা নাই। তোমার শিডিউলে একটু সমস্যা স্যার আছে। বাট রুটিনে তো এই থার্সডেতে দেওয়া অ্যাকাউন্টিং। রুটিন কি আবার চেঞ্জ করছে? আমি তো চেঞ্জ পাই নাই। আগের রুটিনই তো স্যার। আচ্ছা, ঠিক আছে, থাকেন। আপনাদের ক্লাস হচ্ছে সব শনি তো একই স্যার। সোম বুধ, ঠিক আছে? আচ্ছা, অহনা করে শেষ হয়েছে? অহনা? স্যার একটু আচ্ছা, এখন আসে আমরা মিলাই নিই এই জিনিসটা। সেটা হচ্ছে কি, কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। সূত্রটা হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। তাহলে আমাদের কর পূর্ব ঋণ মূলধন হচ্ছে 10%। একের জায়গায় আমরা 1 লিখলাম, আর কর হচ্ছে 40%। আমরা এখানে লিখলাম কত? 0.04 লিখলাম, মানে 40-এ 100 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে 1 থেকে 0.6 বাদ দিয়ে থাকে কত? 0.6, 4 বাদ দিই। তাহলে দেখেন, আমাদের ঋণ নিয়েছি আমরা 10%, কিন্তু কর বাদ দেওয়ার কারণে আমাদের হয়ে গেছে 6%। তাহলে ঋণ নিলে লাভ আছে, তাই না? করের একটা বোঝা কমে যায়। এই জন্য হচ্ছে অধিকাংশ কোম্পানি নিজের কাছে অর্থ থাকা সত্ত্বেও ঋণ নিয়ে থাকে, শুধুমাত্র কর ফাঁকি দেওয়ার জন্য। বুঝতে পারছেন? সরকারের বোঝা উচিত এই লোকটা ঋণগ্রস্ত, মানে এগুলো আসলে ইনভেস্টিগেশন করা উচিত আমার মনে হয়, যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ থাকার পরেও কেন ঋণ নেবে। আর যারা হচ্ছে নিজস্ব উৎস থেকে মূলধন সংস্থান করবে, তাদের জন্য বিশেষ খেয়াল রাখা উচিত। এটা আমার মনে হয় একটু সমন্বয় করা প্রয়োজন, আমার ব্যক্তিগত মতামত। যেহেতু একজন লোক ঋণ না নিয়ে নিজের মূলধন দ্বারা মানে সঞ্চয়ের অর্থ দ্বারা বিনিয়োগ করছে, তাকে কেন 40% দিতে হবে? আর যে ঋণ করছে তাকে কেন 40% কম দিতে হবে? তাহলে এই ব্যক্তির কিন্তু ঋণ করলে 80% লাভ হয়ে যাচ্ছে, এখান দিয়ে 40% লাভ হচ্ছে, দিতে হচ্ছে না, আবার কমে যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা আসলে সমন্বয় করার প্রয়োজন আমার মনে হয়, ব্যক্তিগত মতামত। এটা আমার ব্যক্তিগত মত। এই জন্য এই খাতে কি হচ্ছে আপনাদের, এই জন্য কি হচ্ছে, বিভিন্ন খাতে বিভিন্ন কোম্পানি এই জিনিসটাকে কাজে লাগায় বিভিন্ন 2 নম্বরই করে থাকে। আচ্ছা, এবার বলেন দেখি ঋণ মূলধন কি, বলেন দেখি, কে বলতে পারবেন? একজন বলেন ঋণ মূলধন কি? আচ্ছা, আমি শেষ করি, আপনারা যারা পারেন বলবেন। ঋণ মূলধন ব্যয় কি, বলেন দেখি, কে বলতে পারবেন? আচ্ছা, কেউ নাই, সব ঘুমাইছে। তারপর হচ্ছে ঋণ মূলধন ব্যয় সূত্রটা কে বলতে পারবেন? বলেন দেখি একজনে। নাই, কেউ বলতে পারবে না। কর হার উল্লেখ না থাকলে সূত্রটা কেমন হবে? তাহলে কর হার পরিবর্তে 0 হবে, যেটা ছিল সেটা হবে। তাহলে যে ঋণ মূলধন হচ্ছে ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করাকে কি বলে? ঋণ মূলধন বলে। আর ঋণ মূলধনের ব্যয় হচ্ছে ঋণদাতার প্রত্যাশিত মুনাফা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ঋণ মূলধন ব্যয়। আর ঋণ মূলধনের ব্যয়ের সূত্র হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। আর যদি কি থাকে, কোনো কর হার উল্লেখ না থাকে, তাহলে যেটা ছিল সেটাই হবে। এবার আসেন, আপনারা এই অঙ্কটা যদি পারেন করেন। প্রিয়ন্তি টেক্সটাইল লিমিটেডের পরিশোধিত মূলধন হচ্ছে 10 কোটি টাকা, যার মধ্যে প্রতিটি 10 টাকা মূল্যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় 5 কোটি টাকা, 6% অগ্রাধিকার শেয়ার হচ্ছে 3 কোটি টাকা, অবশিষ্ট 8% ঋণ মূলধন। তাহলে আমরা যেহেতু ঋণ মূলধন নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে ঋণ মূলধন। আর কোম্পানি এই বছর শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদান করেছে, প্রতি বছর 10% হারে বৃদ্ধি করে। এখানে সিদ্ধান্ত হচ্ছে কি, একটা সিদ্ধান্ত হচ্ছে ঋণ মূলধন হচ্ছে 8%। এখন যেহেতু এখানে কোনো কর হার নাই, কর হার আছে?
বলেন, একজন বলেন করহার আছে? করহার নাই, করহার না থাকার কারণে যেটা ছিল সেটাই হবে। এখন আসি আমরা শেয়ার। শেয়ার কি? তার আগে আপনাদের একটা হাজিরাটা ডেকে নেই, কারণ হচ্ছে পরে আবার ঝামেলা হয়ে যাবে। আজকে হচ্ছে 27 তারিখ। আলিফ আছো? মুন আছে, তারপর হচ্ছে নুহা নাই, জারিন আছে, জারিন নাই, সুমাইয়া ইসলাম সাকিলা নাই। আচ্ছা, যারা আছে তাদেরকে দিয়ে দিই। সুমাইয়া আখি, তারপর হচ্ছে অহনা মজুমদার, মেধা। মেধা রুল কত? মেধা, মেধা তো নাইনি। নাইনে না তুমি? জি স্যার, কমার্সে। মিস স্যার, আমার রোল তো আপনার এখানে নাই, আমি সেদিনও দেখছি। আপনি কি 10-এ না 9-এ? মিস স্যার নাই স্যার, আমি হ্যাঁ। 9-এ। আচ্ছা, একটু একটু 9-এ আমি। আচ্ছা, আপনাদের হাজিরাগুলো একটু একটু পরে দিচ্ছি, আপনাদের 9-এ। আচ্ছা, এখানে আখি দিছে, মন দেওয়া হয়েছে মোহনা। মোহনা কি ক্লাস 9-এ না? জি স্যার, স্যার। আমি কিন্তু আচ্ছা, নুসরাত জাহান সোনিয়া। স্যার, আমি কিন্তু আপনার ক্লাস করি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। এটা কি? আপনারা যেহেতু আসছেন, আপনাদের কালকে হচ্ছে শুক্রবার, শনিবার আপনাদের ক্লাস। শনিবার হচ্ছে কত তারিখ? 30 তারিখ না? আবার 30 তারিখে হাজিরাটা দিয়েছি। আচ্ছা, আপনাদের কে কে আছেন রুলগুলো বলেন দেখি। মোহনা স্যার হচ্ছে রোল রুল 1। লাগান। আর আমার রোল 17 স্যার। আমি জয় স্যার, নাই। আমার রোল 14, মেধা। আচ্ছা, স্যার আমার রোল 16। হ্যাঁ, 16। আচ্ছা, এখনো কনফিউজ স্যার, রোল নাম্বার সোনিয়া রোল নেই। কত? সোনিয়া, সোনিয়ার রোল হচ্ছে স্যার কি? 16। হ্যাঁ, 16, ঠিক আছে। জয়া তো হাজিরা দেওয়া আছে, জয়া। আর তারপরে 17 স্যার। 17, হ্যাঁ দিয়েছি। ওকে, ঠিক আছে। আর কেউ বাকি আছেন? না। আচ্ছা, স্যার আমার দিছেন কত রোল আপনার? রোল 7। আখিমণি, আপনি ক্লাসে আছেন? আচ্ছা, স্যার, হ্যাঁ। আচ্ছা, আর 6 মিনিট আছে, আমরা একটু ক্লাসে শেষ করি। হ্যাঁ, 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 দেওয়া হয়েছে, তোমারটা দেওয়া হয়েছে, দিয়েছি। আচ্ছা, শেয়ার কি আমরা একটা দেখি। বড় শেয়ার জিনিসটাকে জানি। বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা শেয়ার বলবো। হ্যাঁ, আমরা সাধারণত শেয়ার বলতে সাধারণ শেয়ারকে বোঝাবো। তারপরে আসি কি, আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, আমরা এটা একটু পড়ি। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, এর মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে শেয়ার মূলধন বলা হয়। তাহলে আপনি দেখে রাখেন, শেয়ার মূলধন হচ্ছে কি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। তাহলে এই শেয়ারগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আপনাদের বইতে দেওয়া আছে। এই যে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই অধ্যায়ে দেওয়া আছে। আর ক্লাস 9-এর বইতে সম্ভবত এটা তৃতীয় অধ্যায়ে দেওয়া আছে। হ্যাঁ, তাও দেখি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আপনাদের তৃতীয় অধ্যায়ে দেওয়া আছে। হ্যাঁ, এই তৃতীয় অধ্যায়ে আপনাদের দেওয়া আছে। তো এখান থেকে আপনারা এই জিনিসগুলো যখন আলোচনা করব, তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এগুলার বিভিন্ন সংজ্ঞা আছে, পরীক্ষায় এসে থাকে। তাহলে শেয়ার মূলধন ব্যয় হচ্ছে কি জিনিসটা কি? তাহলে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, এর মাধ্যমে সংগ্রহকৃত মূলধনের মালিকদের যে লভ্যাংশ প্রদান করতে হয় তাকে সাধারণ শেয়ার বা শেয়ার মূলধন ব্যয় বলা হয়। এই শেয়ার মূলধনকে আমরা মূলত দুইটা শেয়ারকে বুঝবো। একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আর একটা হচ্ছে সাধারণ শেয়ার। বাকিগুলো হচ্ছে এদের অংশ, সাধারণ শেয়ারের অংশ। প্রথমে আসি অগ্রাধিকার শেয়ার জিনিসটা কি, যদিও পরবর্তী অধ্যায়ে আছে, তাও একটু জেনে নিলাম। আইন অনুযায়ী শেয়ারের মালিকগণ অগ্রাধিকারের ভিত্তিতে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পায়, তাকে হচ্ছে অগ্রাধিকার শেয়ার বলা হয়। অর্থাৎ এরা হচ্ছে ঋণ মূলধনের, মানে ঋণকৃত টাকার সুদ দেওয়ার পরে সাধারণ শেয়ারদের আগে টাকাটা পায়। এবার আসি, আমাদের এটা সূত্র আছে, সূত্রটা আপনাদের দেওয়া আছে হচ্ছে 65 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। দুইটা সূত্র আছে, আপনারা দুইটা সূত্র জেনে নেবেন। তাহলে অগ্রাধিকার শেয়ারের সূত্র হচ্ছে কি, শেয়ার প্রতি লভ্যাংশ এবং শেয়ার বিক্রয় হতে বাজার মূল্য, অথবা আমরা বলতে পারবো মানে বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ বলতে পারবো, অথবা বাজার মূল্য বলবো। আপনার পরীক্ষায় মাঝে মাঝে বিক্রয় হতে প্রাপ্ত অর্থ বলবে, মাঝে মাঝে বাজার মূল্য বলবে, দুইটাই একই জিনিস। ঠিক আছে, তাহলে এটা দ্বারা ভাগ করলে হয়ে যাবে। এখন আমরা একটা অঙ্ক করি, সেটা হচ্ছে কি, সূত্রটা আমরা প্রয়োগ করব। মনে করি কোন কোম্পানির অগ্রাধিকার শেয়ার বাজার মূল্য হচ্ছে 110 টাকা। কোম্পানির প্রতি শেয়ারে 8 টাকা লভ্যাংশ প্রদান করে। এই বাজার মূল্য দেখছেন, আমরা কিন্তু এখানে করছি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ, কিন্তু এখানে প্রশ্নে কি বলছে? বাজার মূল্য বলছে।
তাহলে এই দুই জিনিসটা দেওয়া থাকে, তাহলে এটা সূত্র আমরা এখন প্রয়োগ করবো। তাহলে শেয়ার প্রতি দেবে হচ্ছে 8 টাকা দেবে এবং বিক্রয় থেকে মানে বাজার মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে দেখেন 7.27% যাচ্ছে আসতেছে অগ্রাধিকার শেয়ার মূলধনের জন্য। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, আশা করি নাই। এখন আসি, বলেন দেখি অগ্রাধিকার শেয়ার মূলধনের প্রত্যাশিত আয় কি, আয়ের হার কি থাকে বলেন দেখি। এটা সবসময় কি থাকবে? সীমিত থাকবে। আপনার লাভ বেশি হইলেও তারা 10% বেশি উল্লেখ থাকবে, 10% উল্লেখ থাকবে 10% পাবে। তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত আয়ের সময় কি থাকবে? নির্দিষ্ট থাকবে। আর কোনটি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা এখন উত্তরগুলো একটু দেখে নিই। তাহলে এটা হচ্ছে কি প্রত্যাশিত অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় কি থাকবে? নির্দিষ্ট এবং সীমিত থাকবে। আবার নির্দিষ্ট বলবো। তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় কি থাকবে? মানে আয়ের সময়টা হবে অনির্দিষ্ট থাকবে। আয়টা নির্দিষ্ট কিন্তু সময়টা হচ্ছে কি অনির্দিষ্ট। আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি শেয়ার বিক্রয়ের লভ্যাংশ প্রদান করতে বাধ্য নয়, যদি আপনার লভ্যাংশ হয় তাও দিতে পারে অথবা নাও দিতে পারে। তারপর শেয়ার মালিকগণ লিখিত মূল্যের উপর লভ্যাংশ পেয়ে থাকবে, এর বাইরে কিছু তারা পাবে। আর হচ্ছে কি আরেকটা অপশন ছিল শেয়ার বিক্রেতা সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকবে না। শেয়ারের বেলা হচ্ছে মুনাফা প্রদান করতে বাধ্য থাকবে না। এবার আসে আপনারা এই উত্তরগুলো পরীক্ষার জন্য জেনে রাখবেন। কাম্য ঋণ নীতি কি, মূলধন ব্যয় কি, অগ্রাধিকার শেয়ার কি, এগুলো আপনারা জেনে রাখবেন। এখন বাড়ির কাজটা লেখেন দেখি, একটু স্ক্রিন শেয়ার দেন। বাড়ির কাজটা একটু স্ক্রিন শেয়ার দেন, আশা করি দিয়েছেন। না হলে ফেসবুকে লাইভ চলতেছে, ওখান থেকে দেখে নেবেন বা ইউটিউব থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে বলেন দেখি? কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আচ্ছা, ছিল। আপনাদের বাড়ির কাজ থাকলো এটা, আপনারা এটা ফেসবুক থেকে ইউটিউব থেকে আচ্ছা, পরীক্ষা আপনাদের পরীক্ষা মানে শুরু হবে 19 তারিখে, তার আগ পর্যন্ত স্যার নোট পরীক্ষা দিবে। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খাবেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন, পরিবারকে সচেতন করবেন। যেহেতু মহামারী চলতেছে, নতুন আরেকটা আসসালামু ফাঙ্গাস আলাইকুম। চলে আসলে এটা আপনি একটু খেয়াল রাখবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে জানাবেন অবশ্যই। স্যার আসসালামু আলাইকুম। হবে? বুঝি নাই, তোমার কথা বেজে আসছে, আবার বলো মেধা। আপনার পরীক্ষা কি 50 মার্কে হবে? না না, আপনাদের 100 নম্বর পরীক্ষা হবে। এটা শুধুমাত্র আপনাদের ওই যে ইয়ে আছে না, কিন্তু ম্যাডাম পরীক্ষার্থী যারা 50 মার্ক। 2021 এর পরীক্ষার্থীদের হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে মডেল টেস্ট, আর আপনাদের সবাই 100 নম্বরের বোর্ড অনুযায়ী, বোর্ডের নিয়ম অনুযায়ী প্রশ্ন হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।